দ্য আলটিমেট রুক্মিণী মৈত্রজ শো। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিরিটেক, বাংলা রিভিউ চ্যানেল যেখানে পেড রিভিউ হয় না। কথা বলবো আজকে রিলিজ করা নতুন বাংলা সিনেমা বিনোদিনী নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী এবং তাছাড়াও অনেক অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন। কৌশিক গাঙ্গুলি আছেন রাহুল বোস এবং আরও অনেকে। তো এই পার্টিকুলার সিনেমাটা কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে বিশদে আলোচনা, এবং এই সিনেমাটার পরিচালনা করেছেন রামকমল মুখার্জি। তো প্রথমে আমি পরিচালককে নিয়ে কিছু বলি। পরিচালকের আমি একটা শর্ট ফিল্ম দেখেছিলাম যখন হেমা মালিনীর মেয়ে একটা সিনেমা করেছিল কেকুয়াক বলে, এবং তখন থেকেই এই পরিচালকের পোটেন্সিয়ালটা ক্লিয়ার হয়ে গেছিলো, তার ভিশন ক্লিয়ার হয়ে গেছিলো, তার বক্তব্য নিট অ্যান্ড ক্লিন এবং সেই সিনেমার ধরনগুলো ক্লিয়ার হয়ে গেছিলো। আমি তারপরে একটা দুটো শর্ট ফিল্ম দেখেছি এনার, বেশ ভালো কাজ করেন। তো এক্সপেকটেশন কিন্তু আমার ছিল এই ডিরেক্টরের কাছ থেকে যে এরকম একটা কাজ যেখানে পুরনো দিনের কথা বলবে, সেই পিরিয়ডিক সিচুয়েশনটাকে তিনি হয়তো হ্যান্ডেল করতে পারবেন। এবং এই এক্সপেকটেশন নিয়ে আমি যখন সিনেমাটা দেখা শুরু করি, অবশ্যই রুক্মিণীকে নিয়ে অনেক কথা হয়েছে, যে বিনোদিনীর ক্যারেক্টার, তার ফিগার, এই সমস্ত বিষয়ে কথা হয়েছিল যে সেগুলোতে রুক্মিণী ফিট হবেন কি না। তো এইসব বিষয়ে আলোচনা থাকবে। তো প্রথমেই বলি, আমাকে যদি এক কথায় এই সিনেমাটাকে ডিফাইন করতে হয়, আমি বলবো এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল প্রেজেন্টেশন, যেখানে আমরা স্ক্রিনে নটি বিনোদিনীর যে জীবনযাত্রা, যে তার একটা ওমেন সেন্ট্রিক সেই সময়ের পাওয়ার যেটা প্রস্ফুটিত হয়েছিল, যে পলিটিক্সগুলো ছিল, যে পুরুষতান্ত্রিক সমাজের একটা ছাপ ছিল, কিভাবে স্টার থিয়েটারের জন্ম এবং সেখানে বিনোদিনীকে ডিপ্রাইভ করা, এই সমস্ত জিনিসপত্র এই সিনেমায় দেখানো হয়েছে। এবং তার ফলে ওই যে একটা জার্নি, ওই যে একটা অটোবায়োগ্রাফিও বলা চলে, কোথাও গিয়ে সমাজে সেই জায়গাগুলোকে দেখানো, এই ব্যাপারগুলো দারুণ লেগেছে আমার। দারুণ স্কেলে সেটা প্রেজেন্ট হয়, তার কালারিং, সেই পিরিয়ডিক জিনিসপত্র, সাজসজ্জা, স্পেশালি আর্ট ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে। এবারে এই সিনেমার গল্প আমি যেমন বলেই দিলাম প্রথমে, যে একটা জার্নি আমরা দেখতে পাচ্ছি, যেমন একটা নটির উপাখ্যান, একটা নারীর উপাখ্যান যেমন নিচে লেখাই আছে, সেরকমই আমরা নটি বিনোদিনীর উপাখ্যান দেখছি, অর্থাৎ তার ছোট থেকে তার বড় হওয়া পুরো জার্নিটা। এবারে এই ধরনের সিনেমায় না যেটা দরকার, আমি যখন একটা ওমেন সেন্ট্রিক সিনেমার কথা বলছি, তখন সেই সেন্ট্রাল ক্যারেক্টারটাকে, তার স্টেজিংগুলোকে খুব ভালো করে দেখানো। আমি প্রথমেই এই রকম সিনেমার যখন রেফারেন্স নিই ইন্ডিয়ান প্রসপেক্টসে, তখন সঞ্জয় লীলা বনসালির আমার কথা মাথাতে আসে। তার হিরোইন না সিনেমায় একটা আলাদা দরজা পায়। আমি সেটা ঐশ্বর্য রায়ের কথা বলি, আমি সেটা প্রিয়াঙ্কা চোপড়ার কথা বলি, দীপিকা পাডুকোনের কথা বলি, বা রিসেন্ট টাইমে আলিয়া ভাটের কথা বলি, বা কখনো তার সিরিজে আমি যখন দেখতে পাচ্ছি তাদের হিরোইনকে, এই লাস্টটার সিরিজ যেটা রিলিজ করলো হীরামন্ডি, তো তার হিরোইন যে অ্যাপ্রোচটা থাকে, তাদেরকে লার্জার দেন লাইফ সিনেমায় কোথাও গিয়ে বড় ইউজ করা, যে সিনেমার থেকেও কোথাও গিয়ে সেই ক্যারেক্টারটার একটা ছাপ থাকে। এই জিনিসটা অনেক দিন পর কোনো বাংলা সিনেমায় দেখলাম, যে ওমেন সেন্ট্রিক সিনেমা তো প্রথমত বাংলায় খুব কম হয়, সেখানে যদিও বা ওমেন সেন্ট্রিক সিনেমা হয় সেটাই কোথাও গিয়ে গোয়েন্দা বা একটা অন্য ধরনের কিছু গল্প বলার চেষ্টা করা হয়, বাট ইন অ্যান্ড আউট কোনো একটা ক্যারেক্টারকে আমি নিয়ে আসছি, তার মধ্যে যিনি হিরোইন হচ্ছেন তিনি ওই ক্যারেক্টারটাকে এমন বোল্ড ওয়েতে প্রেজেন্ট করছেন, যেটা আমার মনে হয় খুব দরকার ছিল বাংলা সিনেমার জন্য, এবং বিনোদিনী সেটা প্রমাণ করে। সিনেমার পজিটিভ পয়েন্ট আমার কাছে অনেকগুলো। প্রথমেই বলি রুক্মিণী মৈত্রর কথা, কারণ এই সিনেমাটা কথা হবে রুক্মিণী মৈত্রকে নিয়ে কথা হবে না, এটা হতেই পারে না। কারণ সেন্ট্রাল অ্যাট্রাকশন তিনি অবশ্যই, কিন্তু যেভাবে তিনি পারফর্ম করেছেন, আমাকে বারবার, আমি সঞ্জয় লীলা বনসালির কথাটা বললাম, তার অভিনেত্রীদের কথা বললাম, তাদের যে যে দাপট থাকে না, আপনি একটা সিন আমি রেফারেন্সে ইউজ করতে পারেন, ওই যে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে যখন আমাদের রণবীর সিংয়ের যখন কথোপকথন হচ্ছে, যে আপনি মেরা গুরুর ছিন লিয়া, ওই যে যখন এক্সপ্রেশন, সেই যেন আগুনটা না রুক্মিণী মৈত্রর চোখে দেখা গেছে। এবং এই যে জার্নিটা, এই স্ক্রিনে এই আগুনটা ফোটানোর জন্য না আপনার মধ্যে ক্যাপাসিটি দরকার, আপনার মধ্যে পোটেন্সিয়াল দরকার, আপনার মধ্যে ক্রাফট দরকার। সেই ক্রাফটটা কিন্তু রুক্মিণী মৈত্র দারুণভাবে অ্যাডপ্ট করেছেন তার মধ্যে। তার যে ফিগার, সেই জায়গায় তিনি কাজ করেছেন, আমি অনেক ইন্টারভিউতে দেখছিলাম, আমাদের মনে হয় সুদীপ্তাদি এটার অনেক কাজও করেছেন এর পিছনে। তো সেই জায়গাগুলো, সেই ছাপগুলো খুব স্পষ্ট। এবং সত্যি বলতে আমি এই কথাটা
বলতে বাধ্য হচ্ছি যে আমার কখনোই মনে হয়নি যে রুক্মিণী মৈত্রকে ওই বিনোদিনী ক্যারেক্টারে মানাচ্ছে না কি মানাচ্ছে, বা ওইটা নিয়ে একটা আলোচনা হবে, মানে সেই স্পেসটাই পাইনি আমি থ্রু আউট সিনেমা জুড়ে। আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি রুক্মিণী মৈত্রর পারফরমেন্স দেখে। আমি ট্রেলারেই বলেছিলাম যে এখন এই সময়ে যারা হিরোইন আছে তাদেরকে যদি ক্যারেক্টারটাকে নেভানোর কথা বলি, তো আমি রুক্মিণী মৈত্র থেকে বেটার অপশন পাইনি। ইনফ্যাক্ট ট্রেলারের মধ্যেও সেই পারফরমেন্সগুলো ছিল। এখানে আপনি দেখবেন সিনেমায় থ্রু আউট জার্নি, তার ওই যে একজন মারা যাচ্ছে সেই সিচুয়েশনটা, সেখানে যে ব্রাহ্মণ সমাজের উপর তার যে একটা দাপট, পরে তাদেরকে অ্যান্সার দেওয়া, একটা নারী হয়ে এই তাদের গুরু শিষ্যের যে কনফ্লিক্ট, বা কখনো তাদের যে একে অপরের প্রতি দায়িত্বশীলতা, সমস্ত জিনিসকে এত সুন্দরভাবে এত স্টেজিং এবং লেয়ারের মধ্যে নিজের ক্যারেক্টারটাকে ফুটিয়েছেন রুক্মিণী মৈত্র। আমি হয়তো অনেক অনেক বেশি প্রশংসা করার জন্য রেডি আছি, আমার প্রশংসা করার ভাষা শেষ হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা ক্যারেক্টার প্লে করা ইটসেলফ একটা চ্যালেঞ্জের, সেই চ্যালেঞ্জটা তিনি নিয়েছেন। থ্রু আউট সিনেমায় তার প্রতিপত্তি, তার ছাপ, তার স্কেল আমরা দেখেছি, তার ক্রাফট আমরা দেখেছি। তো দারুণ, আমার দারুণ লেগেছে রুক্মিণী মৈত্রকে। সেকেন্ড হচ্ছে এই সিনেমার প্রেজেন্টেশন এবং পিরিয়ডিক যে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে, তার সাথে সাথে কস্টিউম এবং আর্ট। আমি যেটা শুরু করেছিলাম যে এ ধরনের সিনেমায় না বড় স্কেলের দরকার। এবারে আমি একটা গান রিভিউ করার সময় বলেছিলাম যে সেটটা কোথাও গিয়ে যেন মনে হচ্ছে ছোট, কারণ ওই পারিপার্শ্বিক যারা বা আনুষাঙ্গিক যারা ব্যাকে ডান্স করছেন তাদের গিয়ে কোথাও যেন সীমিত করে দেওয়া হচ্ছে। এবার দেখুন, এর একটা বাজেট লিমিটেশন আছে। আমি চাইলেই সঞ্জয় লীলা ভানসালি সেট ক্রিয়েট করতে পারি না, কিন্তু রামকমল মুখার্জি এই লিমিটেড রিসোর্স নিয়ে যেভাবে স্কেল আপ করেছেন, যেভাবে পুরো ভিজুয়ালি আমাদের ট্রিট দিয়েছেন, যেভাবে ক্যামেরার কাজ হয়েছে, যেভাবে আগুন আলো লাইট বৃষ্টি সমস্ত জিনিসকে একসাথে ব্লেন্ড করেছেন, যেভাবে পুরো জিনিসটা সিঙ্ক হয়, দারুণ। ব্যাকগ্রাউন্ড মিউজিকের আমি যদি কথা বলি, গানের যদি কথা বলি, সেগুলো যে পজিশনে প্লেস করা হয়েছে সেগুলো অপূর্ব। একটা সিনেমেটিক জার্নিতে এর থেকে ভালো এক্সপিরিয়েন্স কি হতে পারে, যে যেখানে আমরা ভিজুয়ালি একটা জিনিস পাচ্ছি, চোখে জল পড়ছে কোনো সময় হাসছি, কোনো সময় ব্যথা অনুভব করছি, কখনো তাকে যখন বিট্রে করা হচ্ছে সেই ব্যাপারটাকেও ফিল করতে পারছি। তো এটা একটা মিউজিক্যাল যে জার্নিটা ক্রিয়েট করার চেষ্টা করেছেন পরিচালক, তার সাথে অবশ্যই সেই ঘটনাগুলোর একটা দৃষ্টিকোণ আছে, একটা আলোকপাত আছে, সমস্ত বিষয়টা না আমার দারুণ লেগেছে। সুতরাং এই সিনেমার না টেকনিক্যাল ডিপার্টমেন্ট হোক বা রাইটিং ডিপার্টমেন্ট হোক বা এই যে স্ক্রিন প্লে, এই যে প্রসেসের আমি কথা বলছি সেগুলো হোক, সেগুলো দারুণভাবে এই সিনেমাটাকে একটা সাপোর্ট দেয়, পিলারের মতো সাপোর্ট দেয়। এবং এই সমস্ত কিছুকে সাপোর্ট দেওয়ার পরেও সিনেমাটার যে মূল উপাদান ছিল অর্থাৎ অভিনয়, সেটা যদি ভালো না হতো তাহলে হতো না, কিন্তু সেই জায়গাতেও কিন্তু মেন সেন্ট্রাল ক্যারেক্টার অর্থাৎ রুক্মিণী মৈত্র দারুণ কাজ করেছেন। এবারে এই সিনেমার ওভারঅল জার্নিটা আমার খুব ভালো লেগেছে, পরিচালক খুব ভালো কাজ করেছেন। বাট হ্যাঁ, সিনেমায় কিছু কিছু লুফোলসও আছে। ফর এক্সাম্পল, একটা জায়গায় আমরা রোম্যান্স করতে দেখছি, বা কিছু কিছু জায়গা আছে যেখানে ওম, হয়তো ওই ছেলেটার নাম যে প্লে করছে, তাদের ক্যারেক্টারটা ঠিকঠাক ম্যাচ করেনি। এটা আমি হয়তো ট্রেলার রিভিউ সময়ও বলেছিলাম যে তাদের কেমিস্ট্রিটা না ঠিকঠাক ডেভেলপমেন্ট হয় না, কোথাও গিয়ে আন্ডারকুক মনে হয় এই কেমিস্ট্রিটা। ইনফ্যাক্ট রাহুল বোসের যে ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু অনেক ভালো, অনেক বেশি সুন্দর রাইটিং। আমি মীরের ছোট উপস্থিতি বলি, এই জায়গাগুলো ভালো। তবে এই সিনেমার আর একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে কৌশিক গাঙ্গুলি, তার অভিনয়, তার প্রেজেন্স এই সিনেমাটাকে সমৃদ্ধ করে। এই সিনেমায় যত না অলংকার পড়েছেন আমার মনে হয় বিনোদিনী, তার থেকে বেশি সিনেমায় অলংকার দিচ্ছে কৌশিক গাঙ্গুলির প্রেজেন্স। ওই যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওই যে একটা নাট্যকার, ওই যে একটা নাট্যগুরু, তার চরিত্র আমার মনে হয় কৌশিক গাঙ্গুলির থেকে বেটার আর কেউ করতে পারতেন না, এবং তিনি অনবদ্য। এবারে এই যে রামকৃষ্ণের একটা ব্যাপার ছিল যেটা আমরা খুব স্বল্প পরিসরে ট্রেলারে দেখেছি, এখানে একটা ইম্পর্টেন্ট সিন আছে। এবারে দেখুন, রামকৃষ্ণ এবং ওই বিনোদিনীর বা এই গল্পে রামকৃষ্ণের প্রেজেন্স না একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেই জায়গায় কিন্তু রামকৃষ্ণের ক্যারেক্টারটা ল্যাক করে। তাই আমি বলবো এই সিনেমায় যদি আমি আনুষঙ্গিক ক্যারেক্টারের কথা বলি, কিছু কিছু ক্যারেক্টার ভালো, যেমন সেন্ট্রাল ক্যারেক্টারকে প্রচণ্ড বেশি স্ট্রং করে দেখানো হয়েছে, সেটা দরকারও, কিন্তু তার সাথে সাথে আমার মনে হয় আনুষঙ্গিক ক্যারেক্টারে আরেকটু ধ্যান দেওয়া উচিত ছিল। যেখানে ক্যারেক্টার মিসম্যাচ হয়েছে বা আমি বলবো একটু হলেও রং কাস্টিং কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল, তো এই একটা জায়গা আছে বিনোদিনী সিনেমায়। আদারওয়াইজ কিন্তু সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে, এবং একটা ফ্রেশ আমাদের কাছে অ্যাপ্রোচ রাখে, এরকম একটা সাহসী গল্প বলা
এরকম একটা সময়কে বলা, তুলে ধরা এবং আপনার কাছে এই মেসেজটা দেওয়া যে স্টার থিয়েটারের কতটা একটা ইম্পর্টেন্ট রোল আছে কলকাতার জন্য, পশ্চিমবঙ্গের জন্য বা পুরো ভারতবর্ষের জন্য, বা সেই সময়ের যে মুভমেন্টগুলো হচ্ছিল তার জন্য। তো আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করব, তোমরা যদি বাংলা সিনেমা দেখতে যাচ্ছ এই সপ্তাহে অবশ্যই বিনোদিনীকে ওয়াচ লিস্টে রেখো এবং সিনেমাটা দেখে এসে জানিও যে কেমন লাগলো। আর যদি তোমরা অলরেডি দেখে নিয়েছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।